ওকে গাইজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্যুরিস্ট মাইন্ড। তো আপনারা অনেকে চেনেন এবং অনেকে দেখেন আমার ভিডিও। সো মোস্টলি আমি যখন কোথাও ঘুরতে যাই তখন আমি টুকিটাকি ব্লগ করি এবং ট্রাই করি আপনাদেরকে দেখানোর জন্য প্রাকৃতিক বা বিভিন্ন দর্শন ট্যুরের যে স্পটগুলো আছে ওইগুলি সম্পর্কে কিছু বলি, ঠিক আছে? সো নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কোন ধরনের কন্টেন্ট তৈরি করি। হ্যাঁ, তবে আজকেরটা একটু ভিন্ন। তো আমি আজ থেকে প্রায় 2 বছর আগে ময়মনসিংহে একটা মেয়ের ভিডিও নিয়েছিলাম, ইন্টারভিউ। আর আজকে হচ্ছে সেকেন্ড। সো আপনার পরিচিত হন। আর ওনার পরিচয়, সে আমার বয়সে ছোটো, আমি তুমি করে বলি, মানে ওর পরিচয় ও নিজেই দেবে। আপনার শুনে আমি তাকে কিছু কোশ্চেন করবো, দেখা যাক যে সে কীভাবে সেগুলি আনসারটা আমাকে দেয়। ওকে, অমিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো ভাই আছি, দোয়া অনেক ভালো আছি। তোমার সংক্ষিপ্ত পরিচয়টা বলো। আমার নাম মোহাম্মদ নাইম তোমার হাসান। কোনো পেজ বা কোনো আমার নাম মোহাম্মদ নাইম হাসান নিলয়, আমি। আমার বাসা রাজশাহীতে। বর্তমানে আমি কাজ করি সিঙ্গাপুরে, একজন ওয়ার্কার। আমার যারা সিঙ্গাপুরে আছেন কম বেশি সবাই চিনেন হয়তো, আপনারা সবাই চিনেন কম বেশি। সো এই তো সব মিলিয়ে প্রবাস জীবন কাটতেছে ভালোই। ওকে, আমার কিছু শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এই সিঙ্গাপুরের প্রবাস জীবন, আমরা অনেকের কাছ থেকে শুনি যে সে ভালো আছে, অনেক বলে যে সে খারাপ আছে, অনেক বলে যে সে অনেক টাকা ঋণ করে আসছে, অনেকেই অন্যভাবে সময়টা নষ্ট করে। তো তোমার দিক থেকে সিঙ্গাপুরের পজিটিভ এবং নেগেটিভ, হ্যাঁ, এই দুইটাই আমার জানা দরকার, বা আমাদের দর্শক যারা আছে তারা শুনতে চায়। এবং পরবর্তী স্টেপে আমি সেকেন্ড কোশ্চেনগুলো আমি তোমাকে দেবো, পজিটিভ এবং নেগেটিভ সামগ্রিক। মানে সিঙ্গাপুরের নেগেটিভ দিক, পজিটিভ দিক, লাইক অ্যাবাউট অফ তোমার লাইফ, ফিউচার অ্যাম্বিশন, পজিটিভ এবং নেগেটিভ। সিঙ্গাপুরে আমি নেগেটিভ দিয়ে বলি, এখানে আপনার মানে সিঙ্গাপুর অনেক কষ্টের কাজ হয় ভাইয়া, অন্য কান্ট্রির থেকে যেখানে বেশি কষ্টের কাজ হয়। আর ভালো দিকটা হচ্ছে কষ্ট করলেও কিন্তু আপনার টাকাটা ভালো ইনকাম করা যায়, যেটা অন্য কোনো দেশে আপনি গেলে কষ্টের কাজ আছে কিন্তু যে পরিমাণে কাজ করেন সে পরিমাণে আপনি টাকা পান না। তো এখানে যে পরিমাণে কাজের মাধ্যমে ডলারটা পাওয়া যায়, এতে মানে হিউজ পরিমাণে ডলার ইনকাম করে সিঙ্গাপুরে হয়তো। সো কষ্টের কাজও আছে, একটা কষ্ট মানে ভালোই কষ্ট, খারাপ না। আর ইনকামটাও অনেক পরিমাণে ভালো, একটা সেফটির দেশ, সুরক্ষার দেশ, বিশ্বের মধ্যে প্রায় কয়েকটা দেশের মধ্যে এটা একটা 1 নাম্বার। একটা নিজের একটা পাওয়ারফুল আছে, আমি একটা ভালো দেশে জব করতেছি। এই তো এগুলা সিঙ্গাপুরের আইন শৃঙ্খলা, আমরা যখন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কাজ করতেছি, আমার অধিকার যেরকম অন্য অন্য কান্ট্রিগুলো করে অধিকার একদম সমান। সো এগুলো দিক ভালো লাগে, সম অধিকার। হ্যাঁ, সম অধিকার। তো সব মিলে খারাপ দিক বলতে গেলে নাই, সব দিকটাই ভালো, বাট কাজটা একটু বেশি আর কি কষ্ট। বাট তুমি যখন নিজেকে কন্ট্রোল করবা, যেমন তুমি যদি চাও এক রাত্রিতে $2000 তুমি খরচ করতে পারো, সেরকম জায়গা আছে, রাইট? হ্যাঁ, অফকোর্স অনেক, ডেফিনেটলি। বা উইদিন 5 মিনিটস তুমি $2000-3000 তুমি খরচ করতে পারো। তো সেটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভে ডিপেন্ডস করে পার্সোনালিটি, রাইট? মানে পার্সোনাল চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে। ওকে, ফাইন। সেকেন্ড থিং হচ্ছে তুমি সিঙ্গাপুর যে আসছো, সিঙ্গাপুর আসার আগে তোমার কীরকম একটা ধারণা ছিল সিঙ্গাপুর সম্পর্কে, আসার পরে কীরকম ধারণা হয়েছে, এবং আসতে তোমার কত টাকা লাগছে, এবং তুমি এ পর্যন্ত কত টাকা তুমি তোমার ফ্যামিলিকে দিতে পারছো, হ্যাঁ, সেই বিস্তারিত একটু বলো। মানে তোমার অভিব্যক্তি বিফোর অ্যারাইভিং সিঙ্গাপুর অ্যান্ড আফটার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আমি সেটা বুঝতে পারছি। আমি মেনলি যখন সিঙ্গাপুরের ভিডিও মাঝে মধ্যে দেখতাম, আসতো, তো সেইখান থেকে আমি আপনার সিঙ্গাপুরে বেসিক্যালি আমি আসছিলাম ট্রাভেলিংয়ের জন্য, যে ঘুরে আসি কয়েকদিনের জন্য। পরে এটা আপনার হলো না, মানে পারলাম না, আমার আব্বু আম্মু তো একদম আসতে দেবে না। পরে আপনার নিজেই আমি তখন অনলাইনে দেখলাম, সার্চ করলাম ট্রেনিং সেন্টার কোথায় আছে। পরে ঢাকাতে আসলাম, বাসা থেকে একদম পালায় চলে আসছি। আসার
একটা সেন্টারে ভর্তি হয়েছি, 4,000 টাকা নিয়ে আসছিলাম। পরে ওর 1 মাসের দিয়া পরে পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার আগে বাসায় গেছি, বাসায় গিয়ে আব্বুর সব কিছু বুঝা টুঝা কইছি। করার পর আমার টাকা দিছে প্রায় 6 লাখ। পরে আমি তারা আনিয়ে দিছি মাস্টার। দেওয়ার পর আমার পরীক্ষা নিছে, আমার 7 মাস পরে পরীক্ষা নিচ্ছে টেলিং সেন্টারে। পরে পরীক্ষাতে পাশ করছি। পাশ করে আপনার টোটাল আমার সিঙ্গাপুরে আসতে খরচ হয়েছে প্রায় 12 লাখ টাকা মতো। 12 লক্ষ। হ্যাঁ, তো আমি আসতে চাইছিলাম ঘুরতে বা এমনি দেখতে দেশটা কীরকম। আমার রিজিক তো লেখা আছে এখানে, আমি জানি না। আসে এখন এই যে কাজ করতেছি, বাট আমার আসতে 12 লক্ষ টাকা লাগছে। কিন্তু আমি যদি জানতাম যে সিঙ্গাপুরে আসে এরকম, তাহলে আমি অন্য দেশেই যাইতাম। কিরকম সিঙ্গাপুরে আসে এরকম কিরকম? মানে সিঙ্গাপুরে আসে আপনার অনেক একটা এক্সপেন্সিভ দেশ, মানে রাষ্ট্র একটা, আপনি তো আছেন জানেন, অনেক এক্সপেন্সিভ। সো এখানে হাই স্যালারি হলে অনেক বেটার হয়, সবার তো আর হাই স্যালারি না। তো এখানে মানে যদি ভালো একটা আর্নিং সোর্স থাকে অনেক ভালো। তো আমার আছে মোটামুটি। তবে এই দেশে আপনার অন্য অন্য দেশে গেলে খুব তাড়াতাড়ি আপনার ফ্যামিলি বা নিজের সেটেল হওয়া যায়। এখানে ওরকমটা নয়, অনেক বাধা বিপত্তি, অনেক এক্সাম, অনেক কিছু। তুমি ওয়ার্ক পাস থেকে যদি তুমি এস পাসে যাও, সেখানে অনেক বাধা বিপত্তি। আবার এস পাস থেকে রুলস অনেক ইপি বা পিআর, সেটা অনেক লং ডিউরেশনের ব্যাপার। পিআর থেকে সিটিজেন, সো জার্নি তো আছে, টাকা পয়সা অনেক কিছু। আর একটা হচ্ছে যে তবে আমাদের দেশের লোকদের জন্য বলবো না, সিঙ্গাপুরে পিআরের যে বিষয়টা, সেটা হচ্ছে খুবই জটিল একটা বিষয়। পিআর খুব সহজ দেয় না বর্তমানে, সহজ না, খুব রেয়ার। তারা কিন্তু আপনি এখান থেকে যদি ইউরোপ আমেরিকার মধ্যে, আমেরিকা কান্ট্রিতে একটা যাইতেন, 2 বছরের মধ্যে আপনি একটা গ্রিন কার্ড অবশ্যই পাবেন। সেক্ষেত্রে সিঙ্গাপুরের পিআরের বিষয়টা রিস্ট্রাকশন খুবই স্ট্রং তারা নিচ্ছে। তো যাই হোক, যেহেতু সিঙ্গাপুর ছোটো একটা কান্ট্রি, হয়তো জনসংখ্যা অনেক কম, যার কারণে তারা এই পদক্ষেপ নিয়েছে। তো সিঙ্গাপুরের যে গভর্নমেন্ট যেই পদক্ষেপটা নিক না কেন, আমরা তাদেরকে সম্মান জানাই। তাদের যে একটা ল আছে সেটাকে আমরা বেশি শ্রদ্ধা ভরে আমরা দেখতেছি। যদিও তারা পিআর দেখ বা না দেখ সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, সো আমরা সেই আইনটাকে আমরা শ্রদ্ধা করি। আর সেকেন্ড থিং হচ্ছে, তুমি যেটা বলছো যে সিঙ্গাপুরে প্রত্যেক মানুষকে সম অধিকার, অবশ্যই সেটা আমিও দেখছি, অনেক সম অধিকার। লাইক তুমি একটা অকারেন্স করছো বা একটা তুমি কিছু ময়লা রাস্তায় ফেলছো, সো এটা সিঙ্গাপুরিয়ানদের জন্য যেরকম $200 ফাইন, তোমার জন্য সেরকম 200, অন্য একটা দেশের জন্য 200। সো লটা সেখানে ইকুয়াল। বাট সিঙ্গাপুরের অ্যাকোমোডেশন, মানে থাকার জায়গাটা কীরকম, মানে কোম্পানি যে থাকার জন্য জায়গা করে দেয়, সেই জায়গাটা আসলে কীরকম তুলনামূলক যদি কম্পেয়ার করো অন্য দেশের সাথে? সিঙ্গাপুরে থাকার জায়গা আলহামদুলিল্লাহ ভাই, আমি যেখানে থাকি বা আমার আশপাশে জায়গা থাকে, ভালো, খারাপ না, অত গ্যাদারিং না, বাট অত অপরিষ্কার না। অন্য অন্য কান্ট্রিতে দেখবেন আপনি একদম গ্যাদারিং হয়ে থাকে, খাবার জায়গা ওইটা, ওখানে সব জায়গা, ওখানে সব কিছু, ওখানে টয়লেট, ওখানেই সব। বাট সিঙ্গাপুরে না, এটা সবসময় সব জায়গাতেই সব স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং কি সিঙ্গাপুর থেকে আপনার যে সিঙ্গাপুরে যে প্রবাসীদের বা দেখাশোনা বা দায়িত্ব যাদের ডিপেন্ড করে এমওএম, এটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, এমওএম, এরা কিন্তু এগুলো বিষয়ে অনেক নজর রাখে, ক্লিন আছে কিনা, বা বেশি গ্যাদারিং হয়েছে কিনা, বা বেশি রাবিশ জমছে কিনা, বা কেক কীভাবে আসে, কার কীরকম সমস্যা, এগুলো কিন্তু তারা খুব যত্ন সহকারে তদারকি করে। সিঙ্গাপুরে আপনার নিজের সুরক্ষা আছে, এটা একটা অনেক ভালো দিক। আর কি, সেফটির দেশ তো একটা মানতেই হবে। সব মিলাই ভালো সিঙ্গাপুর, ভালো, কিন্তু পকেটে টাকা থাকতে হবে, এটা এক নম্বর পয়েন্ট। মানে টাকা থাকতে হবে, রাইট? হ্যাঁ, অবশ্যই। সিঙ্গাপুরে যার টাকা নেই তার কোনো দাম নাই, কোনো দামই নেই। আর আরেকটা জিনিস, আমি তোমাকে দেখি, তুমি তোমার পেজের নাম মনে হয় শখের সিঙ্গাপুর, দুইটা পেজ, একটা হচ্ছে শখের সিঙ্গাপুর, একটা হচ্ছে সিঙ্গাপুরের বার্গার বয়। হ্যাঁ, সিঙ্গাপুর বার্গার বয়। সো তুমি বার্গার হিসেবে বেশি পরিচিত, সেই সম্পর্কে যদি একটু বলতা যে তুমি বার্গারটা কীভাবে ফেমাস হয়ে গেছো, যে বার্গারটা কীভাবে আসে তোমার নামের সাথে? বার্গার আসছে বলতে, আমি প্রথম আপনার বার্গার খাইতাম, পরে একদিন ভাবছি যে একটা ভিডিও করি, ভিডিও তো কেউ করে না, আমি তো ভিডিওর মধ্যে দেখছি। আচ্ছা, একটু থামাই তোমাকে। ডিয়ার ভিউয়ার্স, আমি একটা কোশ্চেন করি তার ফাঁকে, হ্যাঁ, দেখি সে কি দেখা। তোমার হাতে কি দেখো তো? এই সস, এই যে বার্গার একটাই খাইলাম, ঠিক আছে। তো
মেবি সে জাস্ট নাও এই যে ম্যাকডোনাল্ডস আমি দেখতেছি, ঠিক আছে, সে ম্যাকডোনাল্ডস খাইছে এবং তার হাতে এখনো সেই বার্গারের সস, ঠিক আছে, চিলি সস। হ্যাঁ সো কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ। পরে আপনার ভাবলাম যে কেউ তো এইরকম ভিডিও বানায় না, তো আমি একদিন ট্রাই করে দেখি। পরে ফার্স্ট একটা ভিডিও বানাইলাম, খালি আমি ভিডিওতে বলছিলাম, বার্গারটা খাইছিলাম প্রায় $35 দিয়ে কিনে, একটা আমি আর একটা ফ্রেন্ড। পরে আমি কইছিলাম মজা কইরা যে এটা নিয়ে একটা বড় ভিডিও বানাবো। পরে কইছিলাম যে প্রতি মাসে সিঙ্গাপুরে প্রায় $800 থেকে $500 বা $900 বার্গার খাই আমি। মজা করে ছাড়ছি, মানুষজন সিরিয়াস নিয়েছে। পুরা 10 মিলিয়ন ভিউ পার এক ভিডিওতে। এক ভিডিওতেই। পরে দেখলাম যে ওর মধ্যে বাজে কমেন্টও আসছে, ভালো কমেন্টও আসছে। তুই সিঙ্গাপুরে আসছিস কেন, তোর সিঙ্গাপুরে এসে বার্গার খাইতে বলছে কে, কত টাকা স্যালারি, মানে অনেক কাহিনী। ঠিক আছে, তারপরে ভালো ভিডিও বললাম, মানুষের কোনো রেসপন্স নেই। আবার বার্গারে ছাড়ছি পরের দিন, আবার মিলিয়ন পর। এই করে করে মানে তারা ওটাই দেখতে পছন্দ করে। আমি যে ধরেন প্রতিদিন তো আর এক কোয়ালিটি ভিডিও দেওয়া যায় না। আজকে একটা বার্গার খাইলাম, কালকে আমি এমনি একটা চা খাইতে গেছি অন্য কিছু, ওইটা দেখতেছেই না, ওটা 100 লাইক করতেছে। যেমন বার্গারটা আমার হাতে, তেমন 1000 লাইক পারে। সো এই করতে করতে মাঝখানে সমস্যা হয়েছিল আমার পেটের অনেক। পরে এখন অনেক কমাই দিচ্ছে, এখন আমার মাসে কত $200 প্লাস হয়। বার্গার খাওয়া হ্যাঁ, কমাই দিচ্ছ না? অনেক কমাইছে। ঠিক আছে ভিউয়ার্স, অনেকক্ষণ হয়ে গেল। আমরা একটা সংক্ষিপ্ত জীবনী বা একটা ইন্টারভিউ নিলাম অমি, তার নাম হচ্ছে অমি। সো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তাকে বার্গার যেন কম খায় সেই দোয়াটা করবেন, যাতে করে সে ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আসলে বার্গার স্বাস্থ্যের জন্য তেমন ভালো না, না ভালো না। তো যেহেতু ভালো না, সো সে যেন বার্গার কম খায়, আমরা সেই দোয়া করবো তার জন্য, এবং সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার মনের আশা যেন পূর্ণ করতে পারে, সেই শুভকামনায় সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।